মানুষ, গরিব পরিবারে জন্মেছি। চিরকাল কষ্ট করে কাজ করা আর সৎভাবে কাজ করা, এই সব ছাড়া আমি আর অন্য কিছু পারি না। এত বড় দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন দেখে বড় ভয় করছে স্যার। না শিবপ্রসাদ, আপনি করতে পারবেন। আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার মেয়েই হোক বা এত কষ্ট করে গড়ে তোলা উমা ইন্ডাস্ট্রির সাম্রাজ্যই হোক, বাজে লোকের হাতে ছেড়ে দেব না, এইটাই আশা করি। আমার গড়ে তোলা এই সাম্রাজ্য আপনি নিজে দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে চালাতে পারবেন, আমি খুব চিন্তা ভাবনা করে আজ এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনি যা চাইবেন তাই হবে স্যার। আসলে এটা আমার কাছে একটা বড় সুযোগ। আমি অনেক কষ্ট করে এই সংস্থাকে আরো বড় করে তুলব। আপনি আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করে নিন স্যার। তার কারণ হলো, মেয়েদের ইচ্ছে না থাকলে জোর করে বিয়ে করা উচিত নয়। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে ওরও পছন্দ সেটা আমি জেনে আপনার সঙ্গে আমি এই বিষয়ে কথা বলছি। ঠিক আছে স্যার। অনেক দিন আগে আমি এই কথাটা ভেবেছিলাম। আমি আমার মেয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। ও সিদ্ধান্ত নেবার জন্য একটু সময় চেয়েছিল। আসলে ওরও ইচ্ছা নেই ভেবে আমি চুপ করেছিলাম। আমি বলার পরে ও আপনাকে ভালো করে লক্ষ্য করেছে। আপনার কাজ করার ধরন, এই সব কিছু দেখেই ওর ভালো লেগেছে। আপনি শুধুমাত্র মাইনের জন্যই নয়, এই কোম্পানি ভালোর জন্য আপনি নিয়মিত কাজ করে চলেছেন, এটাও লক্ষ্য করেছে। শুধু তাই নয়, ব্যক্তিগতভাবেও আপনাকে পছন্দ করেছে। আপনার অন্যদেরকে সম্মান দেওয়াই হোক বা সবাইকে নিয়ে কাজ করা হোক, যে কোনো পরিস্থিতিতে কারোর উপর রাগ না করে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আপনার এত সুন্দর কাজ করার ধরন দেখে ও আপনাকে পছন্দ করেছে। আমি আমার কর্তব্য করছিলাম স্যার। এটা দেখে উনি আমাকে পছন্দ করেছেন জেনে খুবই আশ্চর্য হয়েছি। আপনার মতো একজন ভালো জীবনসঙ্গীও পাবে, এইটাই ও আশা করেছিল। ওর সিদ্ধান্ত শোনার পরে আপনার সঙ্গে কথা বলার জন্য ডেকেছি। আর একটা বিষয়, আপনি নিজের কর্তব্য পালন করে চলেছেন। আপনি নিঃসন্দেহে খুব ভালো মানুষ। যে ভালো মানুষ হয় সে নিশ্চয়ই তার কাজের ফল পাবে। আপনি কাউকে খুশি করার জন্য কাজ করেননি, বরং কোম্পানির ভালোর জন্য আপনি কাজ করেছেন। সেই জন্য আমার আর আমার মেয়ের আপনাকে ভালো লেগেছে। আপনার ভরসাতেই আমি এত বড় দায়িত্ব আপনাকে দিচ্ছি। সেই সঙ্গে আমার মেয়ের সঙ্গেও আপনার বিয়েটা দিয়ে দিচ্ছি। বেশি আড়ম্বর দরকার নেই স্যার, ছোট করে করলেই হলো। আমিও সেটাই চাই। আজকেই পুরোহিতকে ডেকে ভালো একটা লগ্ন দেখে নিয়ে তোমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলব। ঠিক আছে স্যার। আজকে থেকে কিন্তু আমি তোমার স্যার নই, শ্বশুর মশাই। মনে থাকবে তো? এবার থেকে তাই বলবো। আমি এবার আসছি। কাজ কেমন চলছে? আমাদেরকে ওখানে কবে নিয়ে যাবে? এটাই বলতে এসেছি। সেই দিন আমাদের স্কুলের মালিক আমাকে বাড়িতে ডেকেছিলেন। আমার খুব প্রশংসা করছিলেন। আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনি আসার পর আমাদের অনেক উন্নতি হয়েছে। আমার বিজনেস দেখার জন্য একজন লোকের দরকার। কারণ কি, আমি একটু আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছি। এই জন্য আমার স্কুল, আমার ফ্যাক্টরি, আমার ট্রান্সপোর্ট কোম্পানি সবকিছুর সঙ্গে আমার মেয়েকেও আপনার হাতে তুলে দিতে চাই।
সমস্ত সম্পত্তির দায়িত্ব আপনাকে পালন করতে হবে, আমার মেয়েকে সুখে রাখতে হবে, এটাই বললেন শঙ্করী। আরে ওনার কি মাথায় বুদ্ধি নেই? একজন বিবাহিত লোককে ডেকে সম্পত্তি দেব, মেয়ের সাথে বিয়ে দেব, মানেটা কি? আমার বিয়ে হয়ে গেছে এটা উনি জানেন না শঙ্করী। আমি ছোট্ট রুমে থাকি, আমি নিজে রান্না করে খাই বলে উনি আমাকে ব্যাচেলার বলে ভেবে নিয়েছেন। কেন তুমি বলনি? উনি যখন ওনার সম্পত্তি আর মেয়েকে দেখতে বললেন তখন বলনি তোমার বিয়ে হয়ে গেছে, ছেলে আছে? কেন বলনি তুমি? বলিনি শঙ্করী, আমার বলার ইচ্ছে হয়নি। এই সুযোগ কি আর পাবো শঙ্করী? আমি 100 বছর কাটালেও এত সম্পত্তির মালিক হতে পারবো না। এটা আমি লটারি পাওয়ার মতন পেয়েছি, এটা ব্যবহার করতে না পারলে আমি তো মূর্খ। তাই বলে তুমি এত বড় কথা লুকিয়ে বিয়ে করবে? একজন থাকতে আরেকজনকে বিয়ে করাটা অন্যায়। এটা অন্যায় বলে কেন ভাবছো? এটা আমার পাওয়া একটা ভালো সুযোগ বলে ভেবে নাও। আজকালকার জমানায় দুটো বিয়ে করা সহজ কথা নাকি? বড় লোক হতে গেলে আমাদের এইসব করতেই হবে। এদিকে আমি তোমাকে সব ভেবে জীবন কাটাচ্ছি, আমার ভাবনার কোনো দাম নেই? শঙ্করী প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি আমার সবকিছু, তুমি আমার সন্তানের মা, তুমি আমার স্ত্রী। শুধু ওনার সম্পত্তির জন্য এই বিয়েটা আমি করছি। খুশির জন্য একজন, সম্পত্তির জন্য একজন, এটা ঠিক? ঠিক না ভুল এইসব নিয়ে বেশি ভাবলে কোনোদিন বড় লোক হওয়া যায় না শঙ্করী। দয়া করে বোঝার চেষ্টা করো। আমার চোখে চোখ রেখে বলো, তুমি যা করছো সেটা ঠিক? তোমার চোখে তাকিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই শঙ্করী, প্লিজ। একটা মেয়ে সব অন্যের সাথে ভাগ করতে পারে, কিন্তু নিজের স্বামীকে কখনো ভাগ করতে পারে না। শেষ নিঃশ্বাস অবধি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য লড়াই করে, কিন্তু তুমি সেই ভালোবাসা অন্য কাউকে দেবে বলছো? স্বামীর ভালোবাসা হারানোর কষ্ট যে কি সেটা একমাত্র মেয়েরাই জানে। সেসব তোমার বোঝার ক্ষমতা নেই, বাদ দাও। শিবপ্রসাদ মাস্টার মাঝে মাঝে এসে দেখা করে যাবে এই কথা বলে গেছিল, তারপর থেকে আর ওইদিকে যায়নি। আরে সায়ন বাবু, আসুন 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 সায়ন বাবু। হাই সায়ন। হাই, আসুন বসুন। কি ব্যাপার, আপনারা কি ডিপ এত ডিসকাশন করছেন? আসলে ভৈরবের গল্প বুঝলেন, মামা জানতো না, সেটাই বলছিলাম। তাই নাকি? এমন কি আছে যেটা আমি জানি না? বলুন বলুন, আমিও একটু শুনি। মাঝে মাঝে এসে সে দেখা করে যাবে বলেছিল, আর ওইদিকে যায়নি। কিন্তু মাসে মাসে উনি টাকা ঠিক পাঠাতেন। কিন্তু ব্যাপারটা যদি ওনার দ্বিতীয় বউ জানতে পেরে যায় এবং সে কষ্ট পায়, তার জন্য একটা বিশ্বাস বানিয়েছিলেন। আশ্রয়হীন লোকজনদেরকে সাহায্য দেওয়ার বাহানাতে উনি প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা পাঠাতেন। 100 জন লোককে মাসে একবার টাকা পাঠাতেন, আর সেই লিস্টেই ওনার প্রথম বউয়ের নামও ছিল।
এই বিষয়টা আমি জানার পরই আমি ভৈরবকে শিবানীর ক্লোজ হয়ে থাকতে বলেছিলাম। কি বুঝলে না? আরে 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 সম্পত্তির যে মালিক আছে না, সে কোর্টে কেস করবে। কিন্তু এই শিবানী জিতে যাবে। এরকম চেষ্টা করে আমিও অনেকবার হেরেছি। তুমি বরং অন্য কোনো একটা প্ল্যান করো। হ্যাঁ, হেরেছেন। আপনার ভুলের জন্যই হেরেছেন। আপনার সব প্ল্যান কারেক্ট ছিল, প্ল্যান মতোই তো সব কাজবাজ হচ্ছিল, কিন্তু এক্সিকিউশনটা ভুল হয়ে গেল। আপনি মিথ্যে কাগজ বানালেন, শুধু শুধু মিথ্যে বন্ড বানালেন। কিন্তু সেই সময় ওর দাদা আদৌ ওখানে ছিল নাকি বিদেশে ছিল সেই সব কোনো কিছু না জেনেই বিয়ের ডেটও ফিক্স করে ফেললেন, ইনভিটেশনও বানিয়ে দিলেন। তার জন্যই সব গন্ডগোল হয়ে গেল কিনা? এই সব কিছু আমাকে মামা বলেছিল। কিন্তু আমার রুট অন্য, আমার স্টাইলও কিন্তু অন্য। আমি ইমোশনাল ভাবে অ্যাটাক করি। আপনি সম্পত্তি কেড়ে নেওয়ার সময় যেই শিবানী আপনাকে হারিয়ে একা একা ওই বাড়ির ভিতরে ঢুকে গেল, সেই শিবানীকেই ওর ইচ্ছেতে ওর সব সম্পত্তি ভৈরবের নামে করে দিয়ে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করব। আর সেটা আমি খুব তাড়াতাড়ি করব। সেই ব্যাপারেই খুব সন্তর্পণে প্রস্তুতি চলছে আমার। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় করো, কিন্তু আমি শুধু ওকে রাস্তায় দেখতে চাই। আসবে আসবে আসবে, আসতে বাধ্য করব আমি। কিন্তু এইবার যদি ও রাস্তায় আসে তাহলে আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না। দিদি, কফি। ছোড়দি, তোমার একটা কুরিয়ার এসেছে। কুরিয়ার? কে পাঠিয়েছে?
আরে এটা কার ছবি? ছর্দি এত ভয় পেয়ে গেল কেন? রূপা, এটা আমার বাবার ফটো, আর তাও আবার অনেক বছর আগেকার ফটো। কিন্তু এটা অন্য কারোর কাছে কি করে গেল? আর এটা আমাকে কোরিয়ার করলোই বা কিসের জন্য? আমার কিছু মাথায় ঢুকছে না। অ্যাড্রেস কে ইনি? দীঘার অ্যাড্রেস দেওয়া আছে। কমলা মা, আমার রুমে ব্যাগটা রাখা আছে, নিয়ে এসো তো। আনছি দিদি। এই নাও দিদি। কি হয়েছে দিদি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? তুমি কাউকে কোনো কল করবে না, আর এটা নিয়ে কাউকে কিচ্ছু বলতে যাবে না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। রূপা, কি রে, কি হয়েছে? দিদি এত তাড়াহুড়ো করে কোথায় গেল? বুঝতে পারছি না কমলা মা। মনে হয় ভৈরবকে জিজ্ঞাসা করলে কিছু জানা যাবে। হ্যাঁ, ও সত্যি জানলেও কি আমাদেরকে বলবে? কি হয়েছে তা তো বুঝতে পারছি না। কোনো বড় সমস্যায় মনে হয় জড়িয়ে পড়েছে। আবার দিদি একাই যাচ্ছে। মালিককে ফোন করে জানাবো। ঠিক আছে কমলা মা, চলো যাই। চল। শিবানীর বাড়িতে বোম পড়েছে? আরে তুই তো একেবারে খিলাড়ি। বম পড়লো অথচ কোনো শব্দ পেলাম না, কিন্তু এফেক্টটা খুব জোর হলো। শিবানীর বাড়িতে একটা ফটো এসেছে, ওটা দেখার সঙ্গে সঙ্গেই ও বাড়ির ভেতরে একেবারে জল ছাড়া মাছের মতো ছটফট করছিল। তারপর গাড়ির চাবিটা নিয়ে কোথায় যেন চলে গেল। এইসব দেখে আমার মনে হচ্ছে ওই ফটোর সাথে যে অ্যাড্রেসটা লেখা আছে সেটাই খুঁজতে বেরিয়েছে। হ্যাঁ, আমি ভালোভাবেই জানি ও নেক্সট মুভ এটাই হতে চলেছে। এই জন্যই আমি এই বানটা মেরেছি। এবার শিবানী আর শিবপ্রসাদের প্রথম বউয়ের সঙ্গে যুদ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। আমি কিন্তু সেটা এক্ষুনি বলবো না। ওটার রিয়াকশন ভীষণই ভয়ঙ্কর হতে চলেছে। ওহো, এটা যে হতে চলেছে কেউ ধারণাও করতে পারবে না। আমি কিন্তু এটা বলবো না। ঠিক আছে ঠিক আছে, তোকে আর বলতে হবে না। সিনেমার ক্লাইম্যাক্সটা আগে বুঝতে পারলে কিছুতেই আর কৌতূহল থাকে না। আমি অপেক্ষা করছি। ঠিক আছে তো, রাখছি, বাই।